নমস্কার, ৫টার ৫ মিশালে নিয়ে আমি অতনু রয়েছি আপনার সঙ্গে। ৫টার ৫ মিশালের রাজনীতির খবর দিয়ে শুরু করতে হবে, তার কারণ ভোট এগিয়ে আসছে এবং একের পর এক ইস্যু তৈরি হচ্ছে। যেমন সন্দেশখালী ইস্যুর কথাই যদি বলা হয়, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী যখন এ রাজ্যে এসেছেন তার প্রশাসনিক সভার পাশাপাশি রাজনৈতিক সভা তিনটে, সেই তিনটে সভা থেকেই তিনি সন্দেশখালী প্রসঙ্গ তুলে এনেছেন। নারীদের উপর অত্যাচার হয় রাজ্যের, বারবার সেই কথাই বলে এসেছেন, দাবি তুলে এসেছেন যে এ রাজ্যের শাসক দল নারীদের সম্মান দিচ্ছে না। তো আগামীকাল আন্তর্জাতিক নারী দিবস, তার আগের দিন আজ মমতা বন্দ্যোপাধ্যায় পথে নামলেন। খুব স্বাভাবিকভাবেই নজর ছিল যে সন্দেশখালী প্রসঙ্গে মমতা বন্দ্যোপাধ্যায় কি বলেন। দেখা গেল মমতা বন্দ্যোপাধ্যায়ের এই মিছিলে মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে তৃণমূলের যারা শীর্ষস্থানীয় নেতৃত্ব যারা রয়েছেন তারা তো রয়েছেন, অভিষেক বন্দ্যোপাধ্যায় রয়েছেন, তার সঙ্গে দেখা গেল সন্দেশখালী থেকে আসা মহিলাদের একাংশ। এই দেখুন, এরা এসেছেন সন্দেশখালী থেকে, মঞ্চে উঠলেন। মঞ্চে উঠলেন সন্দেশখালীর মহিলারা এবং সেখানে কি বললেন মঞ্চ থেকে। আমার খুব ভালো লাগছে যে মানে এরকম একটা জায়গায় আসতে পেরেছি, দিদির পাশে দাঁড়াতে পেরেছি। আমাদের ওখানে যে সমস্যাগুলো হয়েছিল আপাতত সেই সমস্যাগুলো সব সমাধান হয়ে গেছে। দিদি এত কড়াভাবে ব্যবস্থা নিয়েছে যে আমরা এখন একদম সুস্থ আছি, ভালো আছি। আমাদের সব যোজনা আমরা ফিরে পেয়েছি, অল্প কিছু যেগুলো বাকি আছে আমরা দ্রুত সেটা পেয়ে যাবো। নজর ছিল সবার, মমতা বন্দ্যোপাধ্যায় কি বলেন সন্দেশখালী প্রসঙ্গে। একের পর এক সুর চড়িয়েছে বিজেপি নেতারা। শুধু বিজেপি নেতাই বা বলবো কেন, বিজেপির শীর্ষস্থানীয় নেতারা দিল্লি থেকে এসে, নরেন্দ্র মোদী কিছুক্ষণ আগেই আপনাদের বলছিলাম, শুধু বিজেপি বা কেন অন্যান্য রাজনৈতিক দলগুলো ছাড় দেয়নি, সন্দেশখালী নিয়ে একের পর এক সুর চড়িয়েছেন। সেক্ষেত্রে নারী দিবসের আগের দিন মমতা বন্দ্যোপাধ্যায় যখন মঞ্চে, তখন সেই সন্দেশখালী প্রসঙ্গ তো উঠবেই। শুনুন। সন্দেশখালী নিয়ে অনেকে ভুয়ো সন্দেশও দিয়েছেন। যেভাবে আপনারা কয়েকটা ঘটনা নিয়ে, হতেই পারে হাতের 5টা আঙুল তো সমান নয়, কিছু কিছু জায়গায় অনেক সময় আমাদের নলেজে থাকে না, যদি কোনো কিছু অন্যায় হয়েও থাকে সঙ্গে সঙ্গে আমাদের নলেজে আসলে আমরা সেটা অ্যাকশন নিই। এবং আমি তৃণমূল কংগ্রেস কর্মীদেরও গ্রেপ্তার করতে আমি কখনো কার্পণ্য বোধ করি না। কিন্তু সুর চড়াচ্ছে বিজেপি। সন্দেশখালী ইস্যু, বিজেপি বারবার এই একই দাবি করে যাচ্ছে, এ রাজ্যে নারীদের সম্মান দেওয়া হয় না, নারীদের অপমান করা হয়। বিজেপির বিরুদ্ধে সুর চড়ালেন এবার মমতা বন্দ্যোপাধ্যায়। এখানে নাকি মহিলারা সবচেয়ে বেশি নির্যাতিত হন। আমি চ্যালেঞ্জ করে বলছি, বেঙ্গল ইজ দ্য অনলি প্লেস যেখানে মহিলারা সেফ এবং সেফেস্ট স্টেট। বিহারে বিচার হয় না, ইউপিতে বিচার হয় না, রাজস্থানে বিচার হয় না, হাতরাসে বিচার হয় না। মণিপুরে যখন মহিলারা জ্বলছিল, কোথায় ছিলেন বিজেপি নেতারা? ক্যা পিন্টু বাবু এতনা গুসা কিউ হ্যায়? আপনারা মহিলাদের সম্মানের কথা বলেন, সাক্ষী জল জ্যান্ত প্রমাণ। একজন বক্সার, আপনার পার্টির এমপি, তাকে নির্যাতন করার পরেও তাকে বক্সিং বোর্ডের চেয়ারম্যান করে দিলেন। লজ্জা করে না? তারা মহিলা সম্মানের কথা বলেন। সকাল থেকে নিউজ 18 বাংলা নজর রেখেছিল আরো একটি খবরে। ওই দেখুন, সল্টলেকের বিজেপি পার্টি অফিসে অভিজিৎ গঙ্গোপাধ্যায় গত সপ্তাহ পর্যন্ত যিনি ছিলেন বিচারপতি, এখন তিনি অবসরপ্রাপ্ত বিচারপতি, এখন তিনি বিজেপি নেতা অভিজিৎ গঙ্গোপাধ্যায় আজ আনুষ্ঠানিকভাবে বিজেপিতে যোগ দিলেন। সুকান্ত মজুমদার, শুভেন্দু অধিকারী, তারা সবাই সেখানে ছিলেন। অগ্নিমিত্রা পল তো তাকে বাড়ি থেকে নিয়ে এসেছেন, সজল ঘোষ, অগ্নিমিত্রা পল সল্টলেকের বাড়ি থেকে তাকে নিয়ে এসেছেন। নিয়ে আসার পরে যোগ দিলেন বিজেপিতে, আর বিজেপিতে যোগ দিয়েই সুর চড়ালেন। প্রথম উদ্দেশ্য হচ্ছে পশ্চিমবঙ্গ থেকে একটা দুর্নীতিগ্রস্ত দলের এবং একটা দুর্নীতিগ্রস্ত সরকারের বিদায় লগ্নের সূচনা করে দেওয়া এই লোকসভা ভোটে, যাতে 2026-এ তারা আর ক্ষমতায় আসতে না পারে। বিজেপির ক্ষমতায় আসা খুব দরকার বাংলার প্রয়োজনে, এবং একজন বাঙালি হিসেবে আমি অত্যন্ত কষ্ট পাই যখন দেখি যে বাংলা ক্রমাগত পিছিয়ে পড়ছে। আমি সর্বভারতীয় দলে যোগ দিয়েছি, যেখান থেকে এই দুর্নীতিগ্রস্ত দল এবং দুর্নীতিগ্রস্ত সরকার এদের বিরুদ্ধে একটা ভয়ঙ্কর লড়াই শুরু করা যায় এবং একটা সিরিয়াস লড়াই শুরু করা যায়।
আজ আমি একেবারে একটা নতুন জগতে পা দিলাম। এই সর্বভারতীয় দলে যেখানে মহান নেতা নরেন্দ্র মোদী, অমিত শাহ এরকম লোকেরা আছেন, পশ্চিমবঙ্গের লিডার অফ দ্য অপোজিশন স্টেট প্রেসিডেন্ট সুকান্ত দা, তাদের অ্যাডভাইস এবং সাজেশন আমার প্রতি মুহূর্তে লাগবে। আমি দলের একজন শৃঙ্খলাবদ্ধ সৈনিক হিসেবে কাজ করতে চাই। যে দায়িত্বই আমাকে দল থেকে দেওয়া হোক না কেন, যথাযথভাবে পালন করতে আমি প্রতিজ্ঞাবদ্ধ। এতদিন পর্যন্ত জনতার বিচার করতেন, এবার জনতা বিচার করবে অবসরপ্রাপ্ত বিচারপতি। তাকে জিজ্ঞেস করা হয়েছিল কেমন লাগছে, আজ তো অন্য দিন, একটা নতুন দিন। বললেন হ্যাঁ, নতুন একটা জগতে প্রবেশ করছি। বাড়ি থেকে বেরোনোর সময় বললেন ভালো লাগছে, বেশ ভালো লাগছে। তো অবসরপ্রাপ্ত বিচারপতি বিজেপিতে যোগ দিয়েছেন। আজ যখন মঞ্চে মমতা বন্দ্যোপাধ্যায় সে প্রসঙ্গে কিছু বলবেন না বলেছেন, কিন্তু কোনো নাম বলেননি তিনি। ইঙ্গিত শুনুন। বিচারের চেয়ারে বসে বিজেপি বাবু বিজেপি পার্টিতে জয়েন করার কথা ঘোষণা করছেন। এদের দিকে তাকিয়ে মানুষ বিচার পাবে? বিজেপি বললে বিচার, রোজ একটা করে পিল খাচ্ছে, আর বিজেপি যা বলছে তাই হচ্ছে। এরা কেউ কেটা। তবে আমি খুশি যে তাদের মুখোশটা বেরিয়ে গেছে, মুখোশটা খুলে পড়েছে। আমরা প্রথম থেকে বলছিলাম হাজার হাজার ছাত্রছাত্রীর চাকরি গিয়ে বড় নেতা হয়ে গিয়েছিলেন। অভিষেককে তো নাম করে করে রোজ গালাগালি দিত। হাজার হাজার ছেলে মেয়েদের চাকরি খেয়েছেন, আর আপনার রায় জনগণ দেবে। তৈরি থাকুন। আপনি যেখানে দাঁড়াবেন আমি স্টুডেন্টদেরই নিয়ে যাব, তার কারণ স্টুডেন্টরাই লড়াই করবে যাদের চাকরি আপনারা খেয়েছেন। রাজনীতি বড় কঠিন ঠাঁই। যতদিন আপনি বিচারপতি ছিলেন, বিচারপতি যখন আপনি নেমেছেন ময়দানে, রাজনীতির ময়দানে, তখন রাজনীতির বিরোধী মতাদর্শে যারা বিশ্বাসী তারা তো আক্রমণ করবেনই। অধীর রঞ্জন চৌধুরী, সুজন চক্রবর্তী আজ যখন বিজেপিতে যোগ দিলেন অভিজিৎ গঙ্গোপাধ্যায়, আমরা তার প্রতিক্রিয়া জানতে চেয়েছিলাম। অধীর রঞ্জন চৌধুরী, সুজন চক্রবর্তী কি বলছেন শুনুন। বিচারপতি থাকা অবস্থায় তিনি যেগুলো সিদ্ধান্ত নিয়েছিলেন সেগুলো বাংলার মানুষের মধ্যে উৎসাহ জুগিয়েছিল, আশা জুগিয়েছিল। বাকি তার রাজনৈতিক জীবনে তিনি বিজেপিতে গেলে তো তাকে আমরা বলছি না যে ঠিক করছেন, তিনি ভুল করছেন, এটাই বলবো আমরা। কিন্তু বিচারপতি ছিল যখন, তখন তাকে নিরপেক্ষ চরিত্র দেখতে চেয়েছিলাম। তিনি তার কিছুটা প্রমাণ দিয়েছিলেন। এখন রাজনীতি যখন করতে পারবেন তখন তো সেই জায়গায় থাকতে পারবেন না তিনি। অভিজিৎ গঙ্গোপাধ্যায় খুব পরিচিতি পেয়েছিলেন, চাকরি প্রার্থীদের খানিকটা ভরসা জুগিয়েছিলেন। কিন্তু সেই চাকরি প্রার্থীরা যখন দেখবে যে অভিজিৎ গঙ্গোপাধ্যায় বিজেপিতে যোগদান করে অর্জুন সিং এর পিছনে বসছেন, তখন তারা হতাশ হবেন। অপরাধীদের অংশীদার হবার মতন করেই অভিজিৎ গঙ্গোপাধ্যায় চললেন। ইজ গেটিং পার্শিয়াল। আর ওই যে ইস্যু সন্দেশখালী যদি হয়, তাহলে সন্দেশখালী নিয়ে প্রতিবাদ তুলতে হবে, সন্দেশখালীকে খবরে রাখতে হবে। তো রাজনৈতিক দলগুলো, বিরোধী রাজনৈতিক দল তো তাই করবে। দেখুন সরাসরি নিউটাউনের ছবি। বিজেপি নেতারা তারা গিয়েছেন, যাচ্ছিলেন সন্দেশখালী, তাদের আটকে দেওয়া হলো। থানার সামনে ধস্তাধস্তি হচ্ছে। মুজেঘাটের কাছে তাদের আটকে দেওয়া হয়েছিল এর আগে। ভারতী ঘোষ, লকেট চট্টোপাধ্যায়, অগ্নিমিত্রা পলদের। আর এখনকার যে ছবি, সেই ছবি দেখছেন নিউ টাউনে। এখন এই হচ্ছে গুজরাটের ছবি, এখন নিউ টাউনের ছবি দেখাবো আপনাদের। যখন নিউ টাউন থানায় নিয়ে আসা হয়, লকেট অগ্নিমিত্রাকে যখন নিয়ে আসা হয়, তখন থানার সামনে বিজেপি মহিলা মোর্চার বিক্ষোভ, ধর্ণা। এখানে ধাক্কা দিয়ে আমাদেরকে এইভাবে অত্যাচার করছে, মহিলাদের ধাক্কা দিয়ে বলো। এখান থেকে আমার প্রতিনিধি অর্পিতা রয়েছেন। অর্পিতা, কি অবস্থা ওখানে? দেখো, এই মুহূর্তে কিন্তু পরিস্থিতি
বিজেপি অনেকটাই এখানে কিন্তু আইন শৃঙ্খলা যথেষ্টভাবে এখানে বিশৃঙ্খলা একটা পরিস্থিতি তৈরি হয়েছে। তার কারণ যখন পুলিশের একটি গাড়ি অর্থাৎ এখান থেকে যখন একটা পুলিশের ভ্যান বেরোচ্ছিল ঠিক সেই সময়তে যারা কিনা বিক্ষোভকারী অর্থাৎ এই বিজেপির যারা মহিলা যারা সমর্থক তারা সেখানে বসেছিলেন। তার কারণ তাদের নেত্রীরা তারা কিন্তু এখন অব্দি নিউটাউন থানার ভেতরে আটক অবস্থায় রয়েছেন এবং তারা যেটা বলছেন যতক্ষণ না তাদেরকে ছাড়া হবে ততক্ষণ পর্যন্ত তারা এখানে কোনো গাড়ি বেরোতে দেবেন না এবং পুলিশের যে গাড়ি সেই গাড়িকে ঘিরে তারা বিক্ষোভ দেখায় এবং গাড়ি এই হলো সেই বিক্ষোভের ছবি। অর্পিতা আমাদের সেই বিক্ষোভের কথা বলছিলেন, কেন বিক্ষোভ তার আগের ভোজেরহাটের ছবি একবার দেখে নি, যেখানে লকেট চট্টোপাধ্যায় অগ্নিমিত্রা পল তারা যখন যাচ্ছেন তখন তাদের আটকে দেওয়া হয়। দেখুন সেই সময়ের ছবি, তারপর তাদের নিয়ে আসা হয় নিউটাউন থানায়। এই সব কিছুর সূত্রপাত যখন 5ই জানুয়ারি শেখ শাহজাহানের বাড়িতে ইডির তদন্তকারীরা যান, সেখান থেকে মার খেয়ে ফিরে আসতে হয় তাদের। তো সেই শেখ শাহজাহান এখন সিবিআই জিজ্ঞাসাবাদ করছে শেখ শাহজাহানকে। চাঞ্চল্যকর তথ্য উঠে আসছে, সেদিন ওই ঘটনার দিন শেখ শাহজাহান কাকে ফোন করেছিলেন, কোন বিধায়ককে, কল লিস্টে তাক লাগানোর মতো কিছু খবর রয়ে গেছে। দেখাবো সেসব বিরতির পর, সঙ্গে থাকুন। সন্দেশখালীর বেতাজ বাদশাহ শেখ শাহজাহান, সিবিআই গোয়েন্দারা জেরা করছেন, প্রায় 2 ঘন্টা টানা জেরা হয়েছে। আসলে গোয়েন্দারা জানতে চাইছেন 5 তারিখ সকালে কি হয়েছিল, কি জানতে পারলেন এখনো পর্যন্ত, ভিতর থেকে কি খবর পাচ্ছি। অমিত প্রতিনিধি আমার সঙ্গে রয়েছেন, বলতে পারবেন অমিত? একেবারে 5 জানুয়ারি সকালে ইডি আধিকারিকরা যখন তল্লাশি অভিযানে গিয়েছিলেন তাদেরকে হামলার মুখে পড়তে হয়েছে এবং এই হামলার ঘটনাতেই কিন্তু সিবিআই তদন্ত করছে কলকাতা হাইকোর্টের নির্দেশে। সেক্ষেত্রে 5 তারিখ সকাল বাড়িতে বসে কাকে কাকে ফোন করেছিলেন, কাকে কাকে কি নির্দেশ দিয়েছিলেন, কিভাবে লোক জমায়েত হয়েছিল, কাদের নেতৃত্বে লোক জমায়েত হয়েছিল, এই বিষয়গুলি জানতে চাওয়া হচ্ছে। কারণ ইতিমধ্যেই যিনি ডেপুটি ডিরেক্টর রয়েছেন ইডির তারও কিন্তু স্টেটমেন্ট রেকর্ড করা হয়েছে, কারণ তিনি হচ্ছে অভিযোগকারী। অন্যদিকে যারা আক্রান্ত হয়েছিল ইডি আধিকারিকদের তাদের একজন আজকে এসে তার স্টেটমেন্ট দিয়ে গেছেন সিবিআই আধিকারিকদের কাছে এবং সেই জায়গা থেকে বিভিন্ন তথ্য প্রমাণ যে সমস্ত এখনো অব্দি হাতে এসছে সিবিআই আধিকারিকদের, সেই সমস্ত তথ্য প্রমাণকে সামনে রেখে বিশেষ করে কল ডিটেলস রেকর্ড অর্থাৎ সিডিআর এর কথাকে সিডিআর এর বিষয়টিকে সামনে রেখে কিন্তু জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। কারণ এর আগে ইডির তরফে আদালতে উল্লেখ করা হয়েছিল 5 জানুয়ারি সকাল 7:15 থেকে 8টার মধ্যে 45 মিনিটে প্রায় 22টির কাছাকাছি ফোন করেছিলেন শেখ শাহজাহান। এই ফোনগুলি করেছিলেন ঠিক অমিত, এইখানে সবচেয়ে গুরুত্বপূর্ণ একটা জায়গা। 5ই জানুয়ারি অতক্ষণ ফোন এঙ্গেজ ছিল, কাকে কাকে ফোন করছিলেন শাহজাহান, নাকি অন্য ফোন থেকে ফোন এঙ্গেজ করে রাখা হয়েছিল? গোয়েন্দারা সে তথ্য উড়িয়ে দিচ্ছেন না, কিন্তু যখন কল লিস্ট দেখা যাচ্ছে সেখানে একাধিক নাম, তার মধ্যে এক বিধায়কের নামও রয়েছে যাকে সেদিন সকালে ফোন করেছিলেন বলে দাবি করছেন সিবিআই গোয়েন্দারা। আর কি রয়েছে কল লিস্ট থেকে, কি পাওয়া যাচ্ছে জানবো। অর্পিতা প্রতিনিধি আমার সঙ্গে রয়েছেন। অর্পিতা, দেখো সিবিআই সূত্র থেকে খবর যে শেখ শাহজাহানকে যে জেরা করা হবে সেই জেরায় মূলত যেটা তারা ফোকাস করছেন সেটা হচ্ছে ঘটনার দিন অর্থাৎ 5ই জানুয়ারি যে কল লিস্ট শাহজাহানের রয়েছে বা যে সিডিআর সেই অনুসারে যাদেরকে শাহজাহান ফোন করেছিলেন তার মধ্যে একজন এমএলএ কে ফোন করা হয়েছিল, অর্থাৎ একজন তিনি বিধায়ককে তিনি ঘটনার দিন ফোন করেছিলেন। 7:20 ইডি অফিসারের ফোন যাওয়ার পর শাহজাহানের ফোনে তারপর থেকে তিনি তার ঘনিষ্ঠদের এবং স্থানীয় বেশ কয়েকজন নেতা এবং অনুগামীকে ফোন করে এবং তারপরেই একজন এমএলএ এবং অর্থাৎ একজন বিধায়ককে তিনি ফোন করেন এবং গোটা বিষয়ে এমএলএ এর সঙ্গে কি কথোপকথন হয়েছিল, কেন হয়েছিল এবং এই যে শাহজাহানের নির্দেশেই যে গোটা ঘটনাটা সেক্ষেত্রে এমএলএ কোনো প্রভোকেশন ছিল কিনা সেই সমস্ত বিষয় কিন্তু জেরা করা হবে এবং সেক্ষেত্রে এই এমএলএ কেও ডেকে তার বয়ান রেকর্ড করা হবে। পাশাপাশি ঘটনার দিন অর্থাৎ 5ই জানুয়ারি 7:20 থেকে সকাল 7:20 থেকে দুপুর 1:30টার মধ্যে তিনি একাধিকবার স্থানীয় নেতা এবং অনুগামীদের ফোন করেছিলেন এবং একজন বিধায়ককে ফোন করেছিলেন। তারা সকলেই এবারে সিবিআই এর নজরে, কারণ তাদেরকে তলব করে জিজ্ঞাসাবাদ করে বয়ান রেকর্ড করবে সিবিআই। থ্যাংক ইউ অর্পিতা। তদন্তের জায়গা চলছে, কিন্তু তার সঙ্গে রাজনীতির জায়গা চলবে, কারণ ভোট আসছে, রাজনীতির পারদ চড়ছে। আর আমাদের রাজ্যে রাজনীতির অন্যতম বড় এক মঞ্চ হলো ব্রিগেড, যে ব্রিগেডে জনগর্জন সভার
ডাক দেওয়া হয়েছে 10 তারিখে রবিবার। তো সেই জনগর্জন সভা নিয়ে আহ্বান জানাচ্ছেন মমতা বন্দ্যোপাধ্যায়। কি হবে সেদিন? মমতা বন্দ্যোপাধ্যায় আজ কি বললেন জনগর্জন সভা নিয়ে, শুনুন। আমাদের গর্জন ব্রিগেড আছে। আগামী দিন দেশ বাঁচাতে হলে, বাংলা বাঁচাতে হলে, মানুষ বাঁচাতে হলে গর্জন করতে হবে বিজেপির বিরুদ্ধে, তর্জন করতে হবে, রাজনৈতিক টর্নেডো আনতে হবে, রাজনৈতিক তুফান তুলতে হবে। দলে দলে ব্রিগেডে গিয়ে পৌঁছবেন, ভয়ঙ্কর গর্জন যেন হয়, যাতে দিল্লির বুকটা একটু কেঁপে যায় আর বাংলার নামে বদনাম করাটা একটু চেপে যায়। আবার খেলা হবে, দেখা হবে, খেলতে হবে, জিততে হবে। তো আজ ছিল মিছিল, মমতা বন্দ্যোপাধ্যায়ের মিছিল। তো এই মিছিল যখন কলকাতার রাজপথে হয়, তখন উত্তর কলকাতার একটা বিস্তীর্ণ এলাকা থেকে মিছিল হয়। আজও যেমন উত্তর কলকাতার একটা বিস্তীর্ণ এলাকা তার মধ্যে ছিল। উত্তর কলকাতা এই শব্দবন্ধ আমি বারবার ব্যবহার করছি, তার কারণ গত কয়েকদিনের রাজনৈতিক চিত্র যদি দেখা যায়, তাপস রায়ের বিজেপিতে যোগ দেওয়া, তাতে কতটা প্রভাব পড়তে পারে তৃণমূলের ভোট ব্যাংকে, এই সব প্রশ্ন, এই সব অঙ্ক যখন চলছে, রাজনীতির কারবারিরা করছেন, তখন সেখানে পথে হাঁটলেন মমতা বন্দ্যোপাধ্যায়। হাঁটার পর মঞ্চে উঠে দলবদল নিয়ে কি বললেন। তৃণমূলে থাকলে চোর, আর বিজেপিতে গেলেই ওয়াশিং পাউডার ভাজপা, ওয়াশিং মেশিন ভাজপা। কেউ কেউ তো ভয় আবার চলে যাচ্ছে, বাবা ইডি ধরেছে, একদিন বাড়ি গেছে যদি আবার যায়, তাকে ফোন করে আবার গদ্দাররা বলে দিচ্ছে, ইডির লোকেরাই বলে দিচ্ছে বিজেপিতে চলা যাও না, ও জায়গা। এদিন অনেক দিন চলবে না, মানুষ চিরকাল বাঁচে না, চিরকাল আমরা কেউ থাকবো না। ওয়াশিং মেশিন, বিজেপি করলেই সাদা আর অন্য দল করলেই কাদা। শোনো বাবা, দিনও যেমন হয় রাতও তেমন হয়। আজ শুধু সূর্য দেখছো, সূর্যোদয় হলে সূর্যাস্ত হয়, আগামীকাল সূর্যাস্তও দেখবে। অপেক্ষা করো বন্ধু, অপেক্ষা করো। ভোট যত এগিয়ে আসে তত ফুল বদলের ছবি আমরা দেখি। কখনো কখনো সেই ফুল বদল ভোটে প্রভাব ফেলে, কখনো ভোটে প্রভাব ফেলে না, কিন্তু ফুল বদল চলেই। রাজনীতিবিদদের অবস্থান বদল হয়, মতাদর্শের বদল হয়। যদি তাপস রায়ের কথাই বলতে হয়, মুকুটমণি অধিকারীর কথাও বলতে হবে। বিজেপি বিধায়ক, রানাঘাট উত্তরের বিজেপি বিধায়ক একেবারে সোজা কলকাতায় চলে এলেন। আজ কলকাতায় এসে তৃণমূলে যোগ দিলেন। বিজেপি থেকে তৃণমূলে আরও একজন বিধায়ক। এনআরসি, সিএ এই প্রসঙ্গ মানুষের মনে ঘোরে। ভোট এলে নেতা নেত্রীদের মুখে যখন এই কথা শোনা হয়, মানুষের মনে আরও বেশি টেনশন কাজ করে, কখনো কখনো এটা নিয়ে আরোই ভাবনা চিন্তা হয়। শুধু তাই নয়, সামাজিক প্রকল্প, যেসব প্রকল্প বিজেপির কেন্দ্রের বিজেপি সরকার করেছে সেটা তুলে ধরার তাগিদ রয়েছে। তৃণমূল সরকার যা করেছে রাজ্যের, সেটা তুলে ধরার তাগিদ রয়েছে। তো বিজেপি সেই তাগিদের জায়গা থেকেই ক্যাম্পেন করছে। দেখুন, সার দিয়ে এতগুলো গাড়ি দাঁড়িয়ে রয়েছে, এগুলো হচ্ছে সব জনসংযোগ যাত্রার জন্য। প্রত্যেক লোকসভা কেন্দ্র পিছু 2টো করে গাড়ি যাবে। সেই গাড়িতে কি থাকবে, বিজেপি রাজ্য সভাপতি সুকান্ত মজুমদার স্পষ্ট করলেন। আজকে আমরা এই রাজ্যে বিকশিত ভারত ক্যাম্পেইন শুরু করলাম। 5টি ভ্যান আমরা এই মুহূর্তে শুরু করেছি। বিকশিত ভারত এই অভিযানের মধ্যে দিয়ে আমরা প্রতি লোকসভাতে 2টো করে ভ্যান পাঠাবো। ডিজিটাল পর্দা থাকবে, সেই ডিজিটাল টিভি বা পর্দাতে মাননীয় প্রধানমন্ত্রীর এতদিনের কাজ তার বর্ণনা থাকবে। তার সাথে একটি বাক্স থাকবে, যেই বাক্সে সাধারণ মানুষ দেশের জন্য কি করলে ভালো হয় তা আগামী দিনে সেখানে তার মত দেবে, এবং এই মানুষের মতামত নিয়ে সংকল্পপত্র আমরা তৈরি করব, এবং এই জনতা জনার্দনের মতামতই আমাদের পাথেয় হবে।